প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে গণিতের ক্লাসে স্বাগত। আজ আমরা তোমাদের কোষে দেখি 12 গোলকের অধ্যায়ের 16 দাগের গাণিতিক সমস্যাগুলির সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে 16 দাগের 1-এর অঙ্কটা দেখে নেই। একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি। তাহলে প্রথমে অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিচ্ছি। তাহলে মনে করি, তাহলে ধরে নিয়েছি অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। এখন অর্ধগোলকের আয়তন আর সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমানকে কি করব, সমান দেখিয়ে দেবো শর্তানুসারে করে। ঠিক আছে, তাহলে শর্তানুসারে অর্ধগোলকের আয়তনের সূত্র কি? 2/3 পাই r⁴ ইকুয়ালস টু কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল। মনে রাখো গোলক অর্ধগোলকটা কিন্তু কিরকম, নিরেট। নিরেট হলে তার কি হবে, 3 হবে। তাহলে 3 পাই r²। অর্ধগোলক সমগ্রতল এখানে একটা থাকবে কত, এটা হচ্ছে পাই r², আর এটার কত 2 পাই r², যোগ করলে হবে কত 3 পাই r²। তাহলে বা দেখো এখান থেকে পাই পাই কি হচ্ছে, কেটে যাচ্ছে। আর এখানে আমি তাহলে এখানে লিখতে পারি r⁵, নিচে r² ইকুয়ালস টু 3 3 কোণাকুণি 9/2। তাহলে বা r ইকুয়ালস টু 4.5। তাহলে উত্তর হয়ে গেল অতএব অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.5 একক। এবার 2 দাগের অঙ্ক দেখো, বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে আমরা গোলকটির ব্যাসার্ধ ধরে নিচ্ছি। ধরে নিয়েছি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর সেমি। তাহলে অতএব গোলকের কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করে নেব। অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি, 4 পাই r² বর্গ সেমি। এরপর কি বলেছিল, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে চোঙেরও আমাকে বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। চোঙটা কিরকম, এরকম, কিন্তু এই চোঙের উচ্চতা অর্থাৎ এইটা যতটা, এর ব্যাসের দৈর্ঘ্যও তত, অর্থাৎ এটাও ততটা। এটা যদি এটাও 12, এটাও 12, তাহলে আমার চোঙের উচ্চতা চোঙটির উচ্চতা 12 সেমি। অতএব চোঙটির ব্যাসার্ধ সমান কত হবে, ব্যাস দুজনেই 12 বলেছিল, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে 12/2 সমান 6 সেমি। তাহলে অতএব চোঙের বক্রতলের ক্ষেত্রফল, অতএব চোঙের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি চোঙের, 2 পাই r h বর্গ
একক দিলাম সূত্র অনুসারে। তাহলে এখানে 2 পায়ের মানটা বসাচ্ছি না, রেখে দিচ্ছি। আর এর মান কত? 6H12 বর্গ সেমি। এখানে দেখো 6 2 গুণ করলে কত হবে? 12 হবে। আর এখানেও 12 আছে, তাহলে 12 12 গুণ করলে কত হয়? 144 পাই বর্গ সেমি। বলা ছিল এই দুটো কি? এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি সমান। তাহলে শর্তানুসারে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়ালস টু 144 পাই, বা আর স্কোয়ার ইকুয়ালস টু 144 পাই ডিভাইডেড বাই 4 পাই। পাই পাই কেটে গেল। এবার 144কে 4 দিয়ে যদি কাটো কি হবে? 36, 3 4 12, 4 6 24, 36। তাহলে বা আর সমান √36/36। তাহলে বা আর ইকুয়ালস টু 6। তাহলে উত্তর, অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি, 6 সেমি। তাহলে এবার আমরা 3 দাগের অঙ্কটা করে নেই। কি বলছে অঙ্কে? একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যর অনুপাত কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমেই আমরা অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিয়েছি। অর্ধগোলকের ব্যাসার্ধকে আমরা ধরেছি ছোট হাতের আর একক, এবং গোলকের ব্যাসার্ধকে ধরে নিয়েছি বড় হাতের ক্যাপিটাল আর একক। এবার আমাদের প্রশ্নে বলছে যে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3 পাই আর স্কোয়ার। আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখব 4 পাই, এখানে আর বলতে ক্যাপিটাল আর, কিন্তু তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার। যেহেতু দুজনে কি বলেছিল, দুজনেই সমান, তাহলে সমান দিয়ে দেবো, এটা শর্তানুসারে লিখে দেবো। ঠিক আছে, তাহলে কি পেলাম? 3 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু স্মল আর 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। এখান থেকে দেখো আমরা তাহলে স্মল আর স্কোয়ার এটা নিচে চলে আসবে, ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই ডিভাইডেড বাই 3 পাই, পাই পাই চলে গেল। তাহলে বা আমরা এটাকে এভাবে লিখতে পারি, স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর হোল স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি 4/3। তাহলে বা স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর ইকুয়ালস টু √4/3, বা আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর ইকুয়ালস টু 2/√3। তাহলে বা স্মল আর ইজ টু ক্যাপিটাল আর ইকুয়ালস টু 2:√3। তাহলে উত্তর লিখে নেব। তাহলে অতএব অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের
দৈর্ঘ্যের অনুপাত টু ইজ টু √3 হয়ে গেল। এসো আমরা এবার 4 দাগের অঙ্ক করি। 4 দাগের অঙ্কে বলেছে একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ক্যাপিটাল এস এবং আয়তন ক্যাপিটাল ভি হলে s⁻³ ডিভাইডেড বাই v² এর মান কত তা লিখি। এই মান যে বের করব তাতে কিন্তু পায়ের মান বসাতে বারণ করেছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে নিরেট গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি। ধরে নিয়েছি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। আমরা বক্ষতলের ক্ষেত্রফল বের করে নেব। তাহলে অতএব উহার বক্রতলের ক্ষেত্রফল, যেহেতু এখানে ইকুয়ালস টু এস দেওয়া ছিল তাই আমরা ব্র্যাকেটে এখানে এসটা দিয়ে দিলাম। ইকুয়ালস টু বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? ক্ষেত্রফলের 4πr² বর্গ একক। এরপর আমরা আয়তনটাও বের করে নেব এবং আয়তন সমান এবং আয়তন ক্যাপিটাল ভি ইকুয়ালস টু 4/3πr³ ঘন একক। দেখো এবার আমাদেরকে যে মানটা বের করতে বলেছে সেটা কি বলেছে? s⁻³ ডিভাইডেড বাই v²। তাহলে আমরা ওটা লিখি। s⁻³ ডিভাইডেড বাই v² ইকুয়ালস টু এস মানে কত? এস মানে হচ্ছে 4πr²। তাহলে এখানে আমরা লিখবো 4πr²। যেহেতু s⁻³ ছিল তাহলে এখানে আমরা কিউ বসাবো আর নিচে বসবে ভি এর মান 4/3πr³। যেহেতু ভি এর স্কোয়ার ছিল তাহলে এখানে আমরা স্কোয়ার দেব। এবার এটা সরল আকারে আমরা লিখে নিচ্ছি। দেখো 2⁻³ আছে তাহলে 3 বার করে হবে, তাহলে আমরা 4কে 3 বার লিখছি 4 × 4 × 4। আর পাইটাও 3 বার হবে তাহলে পাই × পাই × পাই। আর কত হবে? r⁻, একবারে ছোট করে লিখে দিচ্ছি, r⁻6। আর এখানেও 4 দুবার হবে 4/3 × 4/3। পাইটা দুবার পাই × পাই। আর r⁻³ ছিল তার স্কোয়ার মানে কত? তাহলে r⁻6। r⁻6 কেটে গেল, দুটো 4 কেটে গেল। ঠিক আছে, আর পাই দুটো কেটে যাচ্ছে। দেখো তাহলে সমান কি হচ্ছে লক্ষ্য করো, এখানে এই যে 3 আর এই 3 উল্টে যাবে, উল্টে গেলে কোথায় আসবে? উপরে। তাহলে 3 × 3 আর এখানে একটা 4 রয়েছে × 4 রয়ে যাচ্ছে কি এখানে পাই। আর কেউ রয়েছে না, তাহলে গুণ করে দাও। 3 × 3 = 9, 4 × 9 কত? 36, 36 আর রয়ে গেছে এখানে পাই। তাহলে পেলাম কত? 36 পাই। এটাই আমাদের উত্তর। তাহলে অতএব s⁻³ ডিভাইডেড বাই v² ইকুয়ালস টু 36 পাই। বুঝতে পেরেছো? এসো আমরা এবার 5 দাগের সমস্যাটির সমাধান করে নিই। বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্ষতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। তাহলে প্রথমে আমরা গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি। মনে করি গোলকের ব্যাসার্ধ হলো আর একক। তাহলে অতএব বক্ষতলের ক্ষেত্রফল, অতএব উহার বক্রতলের ক্ষেত্রফল
সূত্র লিখব 4 পাই আর স্কোয়ার বর্গ একক। এখন ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 50% বাড়ানো হয় তাহলে ব্যাসার্ধ কত হবে সেটা আমরা বের করে নেব। ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে এখন ব্যাসার্ধ হবে সমান কত হবে? দেখো ছিল কত আগে আর, এখন আর এর উপর 50% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি মানে প্লাস, তাহলে আর এর উপর তাহলে আর ইন্টু 50/100। এখানে একক দিয়ে দিবে, একক বলে লিখে দেবে। তাহলে সমান কি পাচ্ছ? 50 দুগুণে 102 হয়ে গেল। তাহলে এখানে পেলাম আর প্লাস r/2। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও। তাহলে এখানে তুমি পেয়ে যাচ্ছ একক সমান, যদি যোগ করি আমরা পাবো 2r প্লাস r একক ইকুয়ালস টু 3r/2 একক। বুঝতে পেরেছ? এরপর আমরা এই বর্ধিত ব্যাসার্ধের ক্ষেত্রে তার বক্রতলের ক্ষেত্রফল বের করে নেব। তাহলে অতএব এখন বক্রতলের ক্ষেত্রফল সমান কি হবে? 4 পাই, এখানে আর মানে কত? 3r/2 স্কোয়ার বর্গ একক ইকুয়ালস টু 4 পাই ইন্টু 9r স্কোয়ার ডিভাইডেড বাই 4 বর্গ একক। 4 4 চলে গেল, তাহলে হলো 9 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি সমান কত পাচ্ছি? 9 পাই আর স্কোয়ার, আগে ছিল কত? আগে ছিল 4 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার বর্গ একক সমান 5 পাই আর স্কোয়ার বর্গ একক। আমি একবারে করে নিচ্ছি। অতএব বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় সমান কি লিখব? দেখো যেটা বৃদ্ধি পেয়েছে সেটা উপরে লিখব 5 পাই আর স্কোয়ার, আর আগে যেটা ছিল সেটা কত? 4 পাই আর স্কোয়ার, সেটা নিচে লিখব। এটা কিভাবে আসছে বলো তো? তোমরা ঐকিক নিয়মের কথা ভাবো। ঐকিক নিয়মে কি ছিল? দেখো আগে ছিল কত? 4 পাই আর স্কোয়ার, সেই 4 পাই আর স্কোয়ারে বৃদ্ধি পায় কত? 5 পাই আর স্কোয়ার। তাহলে একে কত হবে? 5 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। এবার শতকরা জিজ্ঞাসা করেছিল, তাহলে 100 কত হবে? গুণিত 100 ব্র্যাকেট দিয়ে ঘেরে পার্সেন্ট। ঠিক আছে? পাই পাই আর স্কোয়ার চার দিয়ে যখন 100কে আমরা কাটাকাটি করবো কত পাবো? 25 বা 25 পাবো। 25কে 5 দিয়ে গুণ করলে পাবো 125%। এটাই উত্তর।